ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং ভিজিটার্স। আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব একটি সুন্দর পাহাড়ি গ্রাম পারেন এবং আমরা দেখাবো ঝালং এবং বিন্দু, যেখানে আপনারা দেখতে পাবেন প্রকৃতি কিভাবে ভারত ও ভুটানকে আলাদা করেছে জলঢাকা নদীর মাধ্যমে। সঙ্গে থাকুন আমাদের সাথে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন গৌরীবাস ভিউ পয়েন্ট, জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্প আর অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট এবং চাপড়ামারির নৈসর্গিক শোভা। পাহাড়ে ঘোরার জন্য আদর্শ সময় হচ্ছে সকাল সকাল উঠে পড়ুন, ভোরবেলা বেরিয়ে যান। আমরাও 6:30 নাগাদ আমাদের যাত্রা শুরু করেছিলাম সেবক কালেবাড়িতে প্রণাম ঠোকে। তিস্তা নদীর ওপরে করোনেশন ব্রিজটি বরাবরই একটা ঐতিহ্য বহন করে। এই করোনেশন ব্রিজের ওপর দিয়ে আমরা যাওয়ার সময় কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরলাম। এছাড়া পাহাড়ি গাছ এবং ফুল এখানকার বিশেষত্ব। বাগড়াকোট টি গার্ডেনের সামনে একটা বাহাতে আমরা সুন্দর একটা ক্যাফেতে সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিলাম। বেশ ভালোই ছিল ব্রেকফাস্ট। সেখানে আমরা পরোটা এবং 2 রকমের তরকারি উইথ চা দিয়ে মর্নিং ব্রেকফাস্ট সেরে আবার প্রকৃতি এনজয় করতে করতে বাগড়াকোট, যেটা মালবাজারের দিকে যাচ্ছে রাস্তাটা, সেই রাস্তায় আমরা সামনের দিকে এগোতে থাকলাম। মালবাজার ওদলাবাড়ি ক্রস করে আমরা সামনের দিকে এগোতে থাকলাম চাপড়ামারির পথে। ঘন জনবসতি পেরিয়ে আমরা চালসার উদ্দেশ্যে রওনা হলাম। চালসা, যাকে ডুয়ার্সের রানীও বলা হয়। সত্যি প্রকৃতি সবুজে সবুজে ভরিয়ে দিয়েছে চারিদিকে। ডুয়ার্সের এই চালসা শহরের মূল অর্থনীতি কৃষি এবং বন উদ্যোগের উপর নির্ভরশীল। এখানে চা, কফি এবং অন্যান্য ফসল উৎপাদন করা হয়। এখানে আমাদের মতন পর্যটকেরা প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্য প্রাণী এবং স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে বারবার ছুটে আসেন। আমরা এখন NH31C এর মধ্যে দিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। এখান থেকে, এটা অ্যাকচুয়ালি করিডোর। এখান থেকে বিন্নাগুড়ি 37 কিলোমিটার, তেলিপাড়া 41 কিলোমিটার, বীরপাড়া 50 কিলোমিটার এবং কুচবিহার 110 কিলোমিটার। এছাড়াও আলিপুরদুয়ার 113 কিলোমিটার এবং গুয়াহাটি এখান থেকে অ্যারাউন্ড 390 কিলোমিটার। চালসার মহাবাড়ি ক্রস করে আমরা এখন নাগরাঘাটার দিকে রওনা দিলাম। আমরা চাপড়ামারির জঙ্গলের ভেতর থেকে এগোতে থাকলাম। সত্যি চাপড়ামারি ডুয়ার্সের একটি শান্ত শহর, যা পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্যস্থল। চাপড়ামারির জঙ্গলটি বরাবরই ভীষণভাবে আকর্ষণ করে সকল পর্যটকদের, কারণ এর স্নিগ্ধ একটা মনোরম পরিবেশ, চারিদিকে সবুজে সবুজে গাছে ভরা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার অবস্থিত একটি এটা বন্য প্রাণী অভয়ারণ্য।
শোনা যায় 1976 সালে এই অভয়ারণ্য হিসেবে এটা পরিচিতি লাভ করে এবং গরুমারা জাতীয় উদ্যানের পাশে এটা অবস্থিত। এটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাংশের চালসা এবং লাটাগুড়ি থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। চাপড়ামারি জায়গাটি পরিযায়ী পাখিদের দেখার জন্য আদর্শ স্থান এবং এইখানে প্রচুর হাতিরও দেখা মেলে। এছাড়াও শোনা যায় চিতাবাঘ এবং বিভিন্ন হরিণ, সাম্বার এবং বার্কিং ডিয়ার এবং বুনো শুয়োর ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী এই জঙ্গলে দেখা যায়। যারা দেখেছেন তারা ভাগ্যবান, কিন্তু দেখলেও বন্য প্রাণী থেকে দূরে থাকবেন। ছবি তোলার জন্য অবশ্যই এগিয়ে যাবেন না। মনোরম প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। সত্যি কথা বলতে গেলে এরকম ফ্রেশ এয়ার খুব কম পাওয়া যায় শহরের ব্যস্ত কোলাহলে। যারা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের অবশ্যই বলবো একবার এই রাস্তায় গাড়ি চালিয়ে দেখবেন, কারণ রাস্তার কন্ডিশন সত্যি খুব ভালো এবং এখানে গাড়ি চালিয়ে মনোরম পরিবেশকে উপভোগ করতে করতে একটা অন্যরকম ফিলিংস আপনারা রিয়েলাইজ করবেন। এরপরে যখন মাটির রাস্তা চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা ঝালং বিন্দু রোডে চলে আসছেন এবং এই রোডটা গিয়ে কানেক্টেড হয় কুমানি মোড় নামক একটা জায়গায় এবং সেই কুমানি মোড় থেকে দুটো পার্টে রাস্তাটা ডিভাইডেড হয়েছে, সেটা এখনই আপনারা সামনে দেখতে পারবেন। বাঁদিকের রাস্তাটা চলে গেছে সামসিং, যেটা 8 কিলোমিটার দূরে, মেটলি যেটা অ্যারাউন্ড 10 কিলোমিটার এবং চালসা প্রায় 15 কিলোমিটার। আর ডান দিকে দিয়ে আমরা যাব ঝালং বিন্দু, যার ঝালংয়ের ডিস্টেন্স হবে অ্যারাউন্ড 12 থেকে 13 কিলোমিটার, বিন্দু 21 কিলোমিটার। আর যদি আরেক পাশে যাওয়া যায় তাহলে রঙ্গ বলে একটা আছে, সেটা 19 কিলোমিটার। এবং জাস্ট প্রকৃতিকে এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। কুমাই ফরেস্টের মধ্য দিয়ে আমরা সামনে এগোতে থাকলাম এবং আমাদের ডান হাতে কিন্তু জলঢাকা নদীটি বয়ে যাচ্ছে এবং ডান দিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সবই কিন্তু ভুটানের পাহাড়। এখন আমরা কুমাই মোড়ের দলগাঁও রোড ক্রস করছি এবং এখানকার যে শাখা উপশাখার নদীগুলো সবই কিন্তু জলঢাকাতে গিয়ে মিশছে।
আমরা এখন গৌরীবাস ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি এবং এই গৌরীবাস ভিউ পয়েন্ট যেটা আপনাদেরকে এখনই আমরা দেখাবো, এই জায়গাটা কিন্তু পাহাড় এবং নদীর সঙ্গমস্থল এবং এখানে একটি অসাধারণ ভিউ দেখা যায়, যেখানে জলঢাকা যে নদীটি আছে তা ভুটান এবং ইন্ডিয়াকে আলাদা করেছে এবং এখানে চা বাগান, পাহাড়ি নদী। সো ওয়েলকাম টু অল মাই ফ্রেন্ডস টু আওয়ার চ্যানেল দ্য বং ভিজিটার্স। এখন আমরা দাঁড়িয়ে আছি জাস্ট ভুটান আর ইন্ডিয়ার এই যে নদীটা দেখছি, এই নদীটা সেপারেট করেছে। জাস্ট এই পাশে দেখুন, এই পাশে পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভুটান। আমরা ঝালং আর বিন্দু ভিজিট করতে এসেছি, এখন এসেছি প্রেজেন্টলি গৌরীবাস ভিউ পয়েন্ট। আজ আমাদের সঙ্গে আপনারা চলছেন উত্তরবঙ্গের এক শান্ত কোণে, যেখানে প্রকৃতি কথা বলে, ঝালং আর জলঢাকা। চলুন আমাদের সঙ্গে এই প্রকৃতির স্বর্গে আমরা আস্তে আস্তে এগোতে থাকি। আরেকবার তাহলে আমরা একটু হাইলাইট করতে পারি যে কিভাবে পৌঁছাবেন এই স্থানে। যদি কলকাতা থেকে আসেন তাহলে আপনাকে নামতে হবে এনজিপি স্টেশনে, আর সেখান থেকে আপনাদের গাড়িতে বা ট্রেনে আপনারা মালবাজার আসতে পারেন। এই মালবাজার থেকে আপনারা এখান থেকে যাওয়ার অনেক গাড়ি বা বাস সার্ভিসও আছে এবং যে রাস্তার প্রাকৃতিক দৃশ্য এবং প্রকৃতির যে শোভা আমরা আপনাদেরকে বর্ণনা করছি, সেগুলো এই ভিডিওগুলো দেখলে আপনারা চিনতে পারবেন যে কোন রাস্তা দিয়ে যাচ্ছেন। এই রাস্তায় ঠিক এই ঝালং বা বিন্দুতে পৌঁছাতে শিলিগুড়ি থেকে অলমোস্ট আমাদের 3.5 থেকে 4 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। আর এখানে যেটা এখন আমরা দেখাতে যাব সেটা হচ্ছে জলঢাকার যেটা হাইড্রোলিক প্রকল্প, যেটা বাঁধের দৃশ্য। এবং এই যে বাঁধ যেটা সৃষ্টি হয়েছে বিন্দুতে অ্যাকচুয়ালি, এবং এটা আমাদের ভুটানকে, আমাদের ইন্ডিয়া এবং ভুটানের ঠিক মাঝখানে যেটা আমরা বিন্দু বা বলি যে ডট বা পয়েন্ট, সেই জায়গাটায় কিন্তু এই বাঁধের সৃষ্টি। এখন বর্তমানে এই বাঁধের উপর আমাদের কিন্তু যেতে দেওয়া হয় না। আগে শুনেছিলাম এর ওপর গেলে অ্যালাউ করতে যেতে, এবং ওখানকার ভিউটা নাকি আরো সুন্দর ছিল। আমরা এখন জলঢাকার হাইড্রোলিক প্রকল্পের কাছে এসে পৌঁছেছি। জায়গাটা না গেলে সত্যি বিশ্বাস করবেন না, কি অপূর্ব। রামড়িতে এই পেছনের পাহাড়টাও কিন্তু ভুটানের পাহাড়, এই পাশটা আমাদের ইন্ডিয়া, আর মাঝে অসাধারণ একটা পাহাড়ি নদী
এই স্থানে ভিজিট করার জন্য বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে মে মাস। আর বর্ষার সময় অনেকেই বলেন যে এসব রাস্তায় না আসা ভালো, কিন্তু আমাদের মতো কিছু পাগল যারা ট্রাভেল ব্লগার তারা বর্ষার সময় এখানে কিন্তু আসতে পারেন। এবং বর্ষার সময় এখানকার নদী ঝর্ণাগুলো একদম ফুলে পেঁপে থাকে এবং তার কিন্তু অন্যরকম একটা আকর্ষণ আছে। এবার আপনাদেরকে আমরা নিয়ে যাব রামরি হোমস্টে, যেটা লেফট সাইডের যে বিল্ডিংটা আপনারা দেখছেন। এটা সত্যি করে আমাদের পুরো ঘরোয়া বাঙালি পরিবেশে এই হোমস্টেটা তৈরি হয়েছে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে জল রাখার যেটা হাইড্রোলিক প্রকল্প, এবং এখানে যে জলবিদ্যুৎ উৎপাদনটা এখানে হয়ে থাকে। আর ধীরে ধীরে এই যে গ্রাম, এই গ্রামটা পারেন নামে বিখ্যাত। এই গ্রামটাতে আমরা হেঁটে হেঁটে রাস্তায় ঘুরে বেরিয়েছিলাম এবং সত্যি কথা বলতে গেলে প্রকৃতিকে নিপাটভাবে এনজয় করছিলাম প্রতি মুহূর্তে। এখানে হাঁটতে হাঁটতে দেখছিলাম বাড়িগুলো কি সুন্দর রং করা, প্রত্যেকটা ওয়েল মেনটেন্ড, এবং রাস্তাঘাট যথেষ্ট পরিষ্কার। এবং সকল বন্ধুদের বলতে চাই যে এই সকল জায়গাগুলোতে এসে আপনারা কিন্তু প্লাস্টিক বা জলের বোতল এগুলো কিন্তু ফেলে এই সব প্রকৃতিকে কিন্তু আপনারা নষ্ট করবেন না, কারণ এগুলো আমাদের দায়িত্ব। প্রকৃতিকে যতটা আমরা গুছিয়ে রাখতে পারবো, প্রকৃতি ঠিক ততটাই আমাদেরকে রিটার্ন করবে। এবং আমরা এভাবে রাস্তায় হাঁটতে হাঁটতে এই পারেন গ্রামটি, যেটা ঝালংয়ের মধ্যে অবস্থিত, এখানে ঘুরে ঘুরে প্রকৃতিকে এনজয় করতে থাকলাম। এবং এটাই আমাদের স্মৃতিতে একটা খুব সুন্দর ছবির মতো আমাদের মনে রয়ে গেল এই মুহূর্তটা। রামরি হোমস্টেতে আমরা খাবারের অর্ডার এবং তার কিছু অ্যাডভান্স করে আমরা রওনা দিলাম বিন্দুর দিকে। এবং পথের মধ্যে দেখলাম যে প্রকৃতি কত ফুল, কত ধরনের পাহাড়ি ফুল, এবং সেই ফুল এবং প্রকৃতিকে এনজয় করতে করতে আমরা বিন্দুর দিকে এগিয়ে চললাম। আর রামরি হোমস্টেতে অ্যাকচুয়ালি আমরা খাবার যে অর্ডার করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমরা 4 বন্ধু গেছিলাম। আমরা সেখানে আমরা বলেছিলাম চিকেন থালি 3 প্লেট, আর ফিশ যে থালি হবে সেটা একটা মাছ হলে ভালো হয়, যদি ফ্রেশ হয়, না হলে বলেছিলাম ডিম দিলেও চলবে। তখন ওখানে যে রান্না করছিল সে বলল ঠিক আছে, আপনারা ঘুরে আসুন, আমরা রেডি করে রাখবো। এবং সত্যি কথা বলতে গেলে আমরা যখন ফিরে এসেছিলাম আমরা আশ্চর্য হয়ে গেছিলাম, কারণ আমাদেরকে এমনভাবে খাবার দাবার পরিবেশন করা হয়েছিল যা সত্যি প্রশংসনীয়। আমাদেরকে রাই শাক, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডাল, এবং তার সঙ্গে চিকেন কারি, এবং আরো বিভিন্ন রকম একটা ছিল আলু চোখা, সেটা সত্যি আমাদের মনে থেকে যাবে। ওই টেস্ট আমরা আলু ভাতে বা বিভিন্ন রকম আলু ভর্তা খেয়ে থাকি, কিন্তু ওই টেস্ট আমরা কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব মিস করব। এবার আমরা এখন অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টটি অ্যাকচুয়ালি একটি বিশাল বড় পাথর আছে, যেটা জাস্ট লাইক অ্যাপেলের মতো। এই অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টটার সামনে একটা আমাদের হোটেল তৈরি হয়েছে, যেখানেও খাওয়া দাওয়া আপনারা করতে পারেন। এখানে আগেও শিবাজিদা এসে হোটেলে খেয়ে খাওয়া দাওয়া করেছিল, এবং আমরা যেহেতু রামরি ভিউ পয়েন্টে অর্ডার করে এসেছিলাম, এখানে এসে একটু আমরা চা খেয়েছিলাম। সেটাও এখানকার লোকাল যে চা, এবং চায়ের টেস্ট খুব ভালো ছিল। বাট এখানকার যেটা বিউটি হচ্ছে অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টের পেছন দিক দিয়ে, ব্যাক সাইড দিয়ে আপনারা অবশ্যই যাবেন, এবং এখানে একটা পাহাড়ি নদী আছে। এই যে আমরা যাচ্ছি এখন সেই ব্যাক সাইড দিয়ে, এবং জাস্ট লাইক আ কেভ, একটা গুহার মধ্যে দিয়ে গেলে যে এরকম ফিল হয়, এভাবে গিয়ে আমরা রিয়েল বিউটি, যেটা যেখানে কেউই ছিল না, আমরা 4 বন্ধুরা মিলে ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম। এবং অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টটাকে আমরা যেটা রিয়েলাইজ করেছিলাম
এটা সত্যি মানে প্রকৃতির বুকে একটি মানে খুব সুন্দরভাবে একটা অ্যাপেলের আকৃতি পাথরের সামনে, যে যেমন ভগবান শিবের জটা থেকে যেভাবে গঙ্গার উৎপত্তি হয়েছিল, সেভাবে এখানে জলঢাকা নদীর বিভিন্ন শাখা ও উপশাখা এবং বয়ে চলে যাচ্ছে। জলঢাকা নদীর উৎস কিন্তু ভুটানের পাহাড়, আর এই নদীটি পাহাড় থেকে নেমে বিন্দু হয়ে উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকায় প্রবাহিত হয়। জলঢাকা নদী ভুটানের পাহাড় থেকে উৎপন্ন হয় এবং এই নদীর স্রোতই কিন্তু বিন্দু অঞ্চলের প্রধান আকর্ষণ। এটি ভারত এবং ভুটানের মধ্যে একটি প্রাকৃতিক সীমানাও তৈরি করে। এবং এখানে ভিজিট করতে গিয়ে আমরা দেখলাম কমার্শিয়ালাইজড পারপাসে প্রচুর দোকানপাট সেগুলো কিন্তু গড়ে উঠেছে। জলঢাকা নদীর উৎস ভুটানের পাহাড়ের অঞ্চল, যদিও জলঢাকা নদীর যে জলের স্রোত সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং পাথরের অঞ্চলের মধ্য দিয়ে তা রীতিমতো প্রবাহিত হচ্ছে। নদীর তীরে ঘন সবুজ যে বনভূমি আছে তা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং ভ্রমণকারীদের আকর্ষণের একটা প্রধান কারণ। জলঢাকা নদীর ওপর একটি ক্ষুদ্র একটা ছোট একটা ড্যাম নির্মাণ করা হয়েছে, যা পর্যটকদের কাছে, যারা পর্যটক আছে তাদের কাছে একটা জনপ্রিয় দর্শনীয় স্থান। এই ড্যামটি কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। 30 মিনিটসের ডিফারেন্স মেনটেন করে চলে এবং অ্যানালগ ঘড়ি পড়লে, অ্যানালগ ঘড়ি আর মোবাইলের জাস্ট টাওয়ার যেটা পাবেন সেই দুটো টাইম ডিফারেন্স দেখবেন 30 মিনিটসের টাইম ডিফারেন্স থাকবে। এখান থেকে কলিং কিন্তু করলে সেটা আইএসডি কলিং হয়ে যায়, তাই এখান থেকে যদি বাড়িতে ফোন করতে হয় তাহলে আমার মনে হয় বেটার অপশন হচ্ছে হোয়াটসঅ্যাপ কলিং। ঝালং, বিন্দু আর জলঢাকা প্রকৃতির এক অনন্য রত্ন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। বেল আইকনটা কিন্তু প্রেস করতে অবশ্যই ভুলবেন না, তাহলে আমাদের লেটেস্ট ভিডিওগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। শেষে আমরা